पर कोई कुछ करेगा ही कि उसके लिए? आजकल तो क्यों कारो জন্য इतना করে না শিমুল। কি হবে বলো তো? বলছি তাহলে কি ও বাড়িতে একটা খোঁজ নেব যে ও বাড়িতে পৌঁছেছে কিনা। কিন্তু পুতুলদির মা যদি জানতে পারে যে পুতুলদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে বলো তো? কান্নাকাটি শুরু করবে তো একেবারে। না না, দাঁড়া দাঁড়া, এক্ষুনি জানানোর দরকার নেই। শোন, কাকিমা তো আসবেই পুজো মণ্ডপে, ওখানে আমাদের সঙ্গে দেখা হবে। আর যদি পুতুল এসে থাকে কাকিমা তো বলবে, তখনই জেনে যাবি। সেটা ঠিক আছে, কিন্তু যদি ওখানে না গিয়ে থাকে, মানে জানাবো না যে পুতুলদি মিসিং। अरे चलो ना, चल के देखते हैं। अगर वो चोले भी আসবে तो होते पारे कि काकीमार साथे वो चोले एलो घर में। हाँ, फिर तो और कुछ बोलने की जरूरत হবে না, है ना? না না শীর্ষা, আমার মনে হয় না এরকম কিছু একটা হবে। হতেও তো পারে। কোথায় বা যাবে? বেশিক্ষণ তো বেরোয়নি বাড়ি থেকে, কতক্ষণই বা? না না, বেশিক্ষণ তো হবেই না। দেখো, তীর্থদা যা হিসেব বললো, তীর্থদারা মিষ্টি কিনতে গিয়েছিল, ফিরে এসে দেখছে যে পুতুলদি বাড়িতে নেই। পুতুলদি যদি কোথাও বেরিয়েও থাকে, হয়তো রাস্তা খুঁজে পাচ্ছে না, সেই কারণে বাড়ি ফিরতে পারেনি। দেখো, যা হিসেব বললো 1.5 ঘন্টা মতো দাঁড়াবে। আসলে কি বলতো, তীর্থদা খুব ভয় পাচ্ছে। লোকজন তো ভালো না, আজকালকার দিনও ভালো না। কেউ যদি ভুলিয়ে টুলিয়ে পুতুলদিকে কোথাও নিয়ে গিয়ে থাকে, এরকম তো হয়েই থাকে। বলো কি বলছিস তুই শিমুল? তাহলে তো খুব চিন্তারই বিষয় হলো। पहले चलो ना, चल के देखते हैं। আমাদের তো দেরি भी হয়ে যাচ্ছে। হ্যাঁ, কলকাতায় হয়তো 2-1 বার গেছে, কিন্তু তাও তো গাড়িতে। কিন্তু স্যার, কলকাতায় যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ও বাড়িতে যাওয়ার জন্য এই প্ল্যানটা করেছে স্যার। ওর বাড়িতে না, মানে বাড়ির পাড়ায় আর কি, কোনো একটা পুজো আছে, সেখানে একটা প্রোগ্রাম হবে। ও গল্প করেছিল আমাকে। এইসব বিষয়ে ওর বেশ আকর্ষণ আছে। কিন্তু আপনি তো বললেন ওখানে যায়নি। আসলে এক্স্যাক্টলি ও বাড়ি থেকে কখন বেরিয়েছে এটা তো আমাদের কারো জানা নেই। আর ওই বাড়িতে গেলেও হয়তো পৌঁছতে সময় লাগছে, কিংবা পৌঁছানোর আগে যদি কোনো বিপর্যয় ঘটে, সেই সম্ভাবনাও তো এড়ানো যাচ্ছে না স্যার। ও গাড়ি ঘোড়া না খুব একটা বোঝে না। তাছাড়া ওদের বাড়িতে, মানে ওদের পাড়ায় গাড়ি ঘোড়ার ব্যাপারই নেই। এখানে বড় রাস্তার দিকে বাস চলে, তো সেখানে যদি কোনো রকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাছাড়া যদি ট্রেনে যায়, ট্রেন ধরতে গেলে যদি ট্রেন ধরতে না পারে, মাই গড। আপনি খারাপ কথাগুলো ভাবছেন কেন? এমনও তো হতে পারে যে সত্যি সত্যি কাউকে বলেছে বাড়ি যাবে, সে তাকে বাড়ি পৌঁছে দিয়েছে। স্যার, সচরাচর তো এত ভালো খবর হয় না। আপনি তো দেখেছেন অনেক কিছু এই চেয়ারে বসে, তাই না? আর আমাদের এখানে তো এই ধরনের উৎপাত হয়, আপনি জানেন। একটা বড় র্যাকেট কাজ করছে, যারা মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে অন্য কোথাও নিয়ে যায়। সেরকম কিছু যদি ঘটে থাকে, আমি সেই ভয়টা পাচ্ছি। তাছাড়া আর কিছু নয় স্যার। আপনি এখানে একটা সই করুন। ব্যাস, ঠিক আছে। আপনি মিসিং ডায়েরি তো করলেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব লোক পাঠানোর ব্যবস্থা করছি। আপনার নম্বরটা তো রইল, কোনো রকম সন্ধান পেলেই আমি আপনাকে জানাবো। স্যার প্লিজ স্যার, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করুন। আপনারা চাইলে সব পারেন, প্লিজ স্যার। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার ফুল টিম কাজ করছে। এই কেসটা আমি নিজে মনিটরিং করব। পুতুলদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতেও পাচ্ছি না। কি করি বলো তো? সত্যি মাথা কাজ করছে না। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো। আমি হাঁটতে পারছি না, আমি হাঁটতে পারছি না। আমি আর যাবো না। আমি কতক্ষণ ধরে বলে যাচ্ছি তো তোমাকে যে আমি হাঁটতে পারছি না। তুমি আমাকে বাসে নিয়ে যাবে কি যাবে না বলো তো দেখি। হ্যাঁ, আমি ওর সাথে যাবো না। যাও। চিৎকার করি না, এই তো এসে গেছি। এই দেখো, এই ট্রেনে উঠে 2টো স্টেশন পেরোলেই তারপর দেখবে গরম গরম সব খাওয়ার, গরম গরম সিঙ্গাড়া, মিষ্টি খাবে তো। আমাকে বাই বাই দিয়ে যাবো, এই দিয়ে চোখ
কিছুতে বাবাই ট্রেনে বলে ট্রেনে করে দুটো স্টেশন পরে গেলে আমাকে নাকি খাওয়াবে, চিংড়া মিটি খাওয়াবে। আরে না না, উনি খুব বায়না করছিলেন খাওয়ার জন্য। খবরদার, খবরদার বলছি, আমার একটা ডাকে না 100 জন চলে আসবে এখানে। যদি নিজের ভালো চাও তাহলে চুপচাপ এখান থেকে যাও, চলে যাও এখান থেকে। এই দেখুন, আমার কি দোষ? উনি তো খাওয়ার জন্য বায়না ধরছিলেন, তাই মেয়েটিকে খাওয়ানোর জন্য আমি নিয়ে যাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি অটো ভাড়া দিয়েছি, আমার অটো ভাড়াটা দিয়ে দাও। অটো ভাড়া দেখাচ্ছ? হ্যাঁ, অটো ভাড়া দেখাচ্ছ? একটা সরল মেয়ে, তাকে ফাঁসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। কত টাকা অটো ভাড়া? কত টাকা অটো ভাড়া? আমার কোনো দোষ নেই, আসলে উনি তো আমার পেছু নিয়েছিলেন। খবরদার, হ্যাঁ খবরদার বলছি, আর একটা বাজে কথা বললে না জিপ টেনে ছিল মেরে দেবো। ও তোমার পেছনে জন যাচ্ছিল নাকি তুমি ওকে ভুলিয়ে ভালিয়ে ট্রেনে তুলছিলে? তোমার এই শয়তানি বুদ্ধি বুঝি না। এই আপনারা একে থানায় নিয়ে যান, থানায় নিয়ে যান। চলো পুতুল দি, চলো তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিই। এভাবে একা একা বাড়িতে না বলে কেউ বেরিয়ে আসে? হ্যাঁ, তারা তো নিশ্চয়ই খোঁজাখুঁজি করছে। কি বিপদ বলো তো? আরে ও তো আমাদের পাড়ার মেয়ে, ওর তো আজকে বউ ভাত। কিভাবে একা একা বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ, ওরা তো খোঁজাখুঁজি করছে নিশ্চয়ই, তাই না? চলো চলো চলো, তোমাকে মায়ের কাছে পৌঁছে দিই। এই নিয়ে যান, এনাকে থানায় নিয়ে যান, যান নিয়ে যান। আমার কোনো দোষ নেই, এই দেখুন, এই দেখুন, আর আমার কোনো দোষ নেই। না তীর্থদা, এখানেও তো আসেনি গো, বুঝতে পারছি না কিছু। তুমি কি কোনো খোঁজ পেয়েছো? শিমুল, সারা তল্লাট খুঁজেছে, কেউ কিচ্ছু বলতে পারছে না। থানা থেকে তো খোঁজ খবর করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপোর্ট নেই। আমরাও তো কিছু বুঝতে পারছি না গো, কি হবে বলো তো তীর্থদা? আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কি করি বলো তো? বলছি পুলিশ তো খোঁজ খবর করছে, আমি বলি কি তীর্থদা, আপনি না বরঞ্চ এখানে চলে আসুন। আসলে আমাদের পাড়ায় তো আজকে শিবরাত্রির ফাংশন হচ্ছে, আর আমরা বলেছি যে আমরা ফাংশনে পার্টিসিপেট করব। সেখানে যদি ফাংশন না করে চলে যাই, বুঝতে পারছেন তো কি হবে। তাই বলছি যে আপনি এখানে চলে আসুন। দেখুন তীর্থদা, আমার মনে হয় যে পুতুলদি হয়তো এখানেই আসার চেষ্টা করছিল, তাই হয়তো এরকমটা ঘটেছে। আপনি এখানে আসুন, কাছাকাছি কোথাও হবে, আমরা না হয় সেই সময় ফাংশনটা হয়ে গেলে খোঁজ খবর নেব। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আমি অর্ধেকটা চলে এসেছি। ঠিক আছে, আমি চলে আসছি, আমি এক্ষুনি পৌঁছে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন আসুন। ঠিক আছে, আমি রাখছি। আসছে আসছে বলো তীর্থদা। না না, এভাবে বাড়িতে না বলে কেউ বেরিয়ে আস। বাড়িতে বলে এসেছো কি? এবার আমাদের পাড়ার মনের কথা কইয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা মঞ্চে ডেকে নেব মনের কথা কইয়ের সকলকে। বারোকা নাচ কবি, হ্যাঁ শুনোকার নাচ কবি দেখেছিস তো? আমি না এলে তো দেখতে পারতুম না, জানতে পারতুম না। না সুন্দর করে কবি। হ্যাঁ পুতুল, আগে বল দেখি তুই কেমন আছিস মা? কেমন আবার আসতে যাও? ভালোই আছি, যেমন যেমন দেখছো আমাকে। তুমি আমাকে খিদে পেয়েছে, আমার একটু খেতে দে। কি ঝামেলা ফেলেছিল তোমার মেয়ে? কার সঙ্গে কোথায় চলে যাচ্ছিল? তাই নাকি? তাহলে আর বলছি কি, ওকে কিন্তু চোখে চোখে রাখবেন, একদম বাড়ি থেকে বেরোতে দেবেন না। একটা বাজে লোক বাজে উদ্দেশ্যে ওকে কোথায় নিয়ে চলে যাচ্ছিল। নিহাত আমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছিল, তাই তা না হলে ওকে ট্রেনে করে কোথায় নিয়ে যেত কেউ জানতো না। পুতুল, তুমি আমার কোনো কথা শুনবে না তো? শুনবো বাপু, শুনবো, যা সব কথাই শুনবো। এই যে পুতুল, এবার তীর্থর সঙ্গে ওই যে ওইখানে গিয়ে বসবে, কেমন? একদম হাতছাড়া করবে না তীর্থকে। তীর্থ বাবা, একটু নজরে নজরে রেখো ওকে। কি বলবো বলো তো, যা কীর্তি করলো, আমাদের তো আর মুখ দেখানোর জায়গা রইল না। ও তীর্থ বাবা, দেখো তুমি না এক কাজ করো তো, তালা চাবি মেরে রেখে দিও ঘরে। দেখো তো কি ভোগান্তি ভোগালে তোমাদের, আজকে বাড়িতে এত লোকজন এমন করতে হয়? ও কি কথা? সেটাই তো, আমার যে অবস্থা হয়েছিল তো খুঁজে পেয়েছি, এটাই অনেক। এই পুতুল, এবার বাড়িতে যাবে তো? বাবা দোকান তো সবে আমি এখানে এলাম, এত তাতে বাড়ি যাবো আমি এখন? আমি বলি আমার খেয়েছো, আমাকে কিছু খেতে দে। পুতুল, বাড়িতে অনেক ভালো ভালো খাবার দাবার আছে, চলো না এবার বাড়ি যাই। তোমার বাড়িতে গেলে আরো দেরি হয়ে যাবে, আমাদের এবার কিন্তু ফিরতে হবে।
লোকজন আসতে শুরু করবে, বউ ভাজছে আজকে, তোমার তো সাজতে হবে। তাছাড়া একটু পরেই তো এই বাড়ির সবাই ও বাড়িতে যাবে, তাই না? বলছিলাম যে ও তুতুল, হ্যাঁ একটা কাজ কর দেখি মা, যা আমার ঘরের বিছানায় বালিশের নিচে কিছু টাকা রাখা আছে, নিয়ে যা দেখি, ভালো দেখি মিষ্টি সিঙ্গারা টিঙ্গারা এসব কিনে নিয়ে আয়। হ্যাঁ শোন, শুধু পুতুলের জন্য না কিন্তু আমার জামাইয়ের জন্য আনবি, কেমন? আমি এক্ষুনি নিয়ে আসছি। ও হাসি কেন রে? হ্যাঁ চল। এই শিমুল, এই বাড়িটা না রে? হ্যাঁ এই বাড়িটা। হ্যাঁ এই তো। দেখো তো কে এলো। ওই আমি অনলাইন খাবার অর্ডার করেছি, দিতে এসছে বোধহয়, একটু নিয়ে নাও না। দেখে দেখে মা বাইরে যেন না যায়। এখন তো বেলটা বাজলেই আমার ভয় করে। তো ভয় পাওয়ার কিছু নেই, বিপাশা এখানে আসবে না। আর আমি ওকে যেভাবে বুঝিয়ে দিয়েছি, আর ও আমার কথা যা বিশ্বাস করে, অন্য যে কেউ ওকে যা কিছু বোঝাক ওখানে নেবে না। পুরোটা ব্রাউন হবে মা। কিন্তু এভাবে আর কতদিন? বিপাশা, বিপাশা শোনো, তুমি তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি সেটা বড় কথা নয়, তুমি এখানে কেন সেটা আমাকে বলো। এটা তারকেশ্বর? না না, এটা তারকেশ্বর কেন হতে যাবে? এটা তারকেশ্বর নয়। আমার এক বন্ধু, তার প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়ঙ্কর অবস্থা, ও এমার্জেন্সিতে ভর্তি। আমি ওর স্ত্রীকে খবরটা দিতে এসেছি। এত কনফিডেন্স কিন্তু ভালো না। আপনি আগে জানতেন না ঠিক আছে, কিন্তু এখন তো জানেন। একজনের স্ত্রী থাকা সত্ত্বেও তার সংসারটা ভাঙছেন। হ্যাঁ, জানার পরেও কি করে এটা করছেন, এইভাবে জীবন কাটাচ্ছেন? এই তুমি কাকে কি বলছো? কাকে কি বলছি সেটা আমি খুব ভালো করেই জানি চন্দনদা। ওনার সাথে আমাদের আগেও কথা হয়েছে। বিপাশা, বিপাশা তুমি আমাকে বিশ্বাস করো তো? দেখো ওর হাজবেন্ড আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে আমি। তুমি আমার সঙ্গে কথা বলো না, কথা বলো না তুমি আমার সঙ্গে। আমি একবার ওনার সাথে কথা বলে নি। কি নাম তোমার? মধুরিমা। যা বলার সত্যি সত্যি বলুন, অন্তত নিজের ভালোর জন্য বলুন। দেখতেই তো পাচ্ছেন, আপনার সামনেই তো মিথ্যে কথা বলছে চন্দন। ও তো বলছে যে আপনার স্বামী অন্য কেউ তাকে হসপিটালে ভর্তি করে এসছে। এটা শোনার পরও আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন? আর আপনি যদি এখনো কিছু না বলেন, তাহলে আমরা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করবো যে বাড়ির ভাড়া কে দেয়। তোমরা কি আমার সংসারটা ভাঙবে বলে উঠে পড়ে লেগেছো নাকি? क्या संसार वो तुम्हारा আছে নাকি চন্দনদা? वो तो तुम्हें खुद अपने हाथों से भेंगे दिएছো। छी, शर्म आसे ना तुम्हार चंदनदा? बिपाशा दी जैसी इतनी सीधी सादी एक लड़की तुम्हें এত प्यार करे और তুমি ওর সাথে চিট করলে? হ্যাঁ বিপাশা, তোমার বন্ধুরা যদি আমার সাথে এইভাবে কথা বলে, আমি কিন্তু বাড়ি ফিরবো না। কোথায় ফিরবে? যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাব। এত বড় অডাসিটি আমাকে অপমান করছে, আমাকে আমার নামে বদনাম দিচ্ছে। আরে আমার তো একটা কি, তোমার কি? সকালবেলা বেরোনোর সময় ফোন করলাম তো তোমায়, কি বললে তুমি আমাকে? তারকেশ্বর পৌঁছে গেছি। কখন পৌঁছলে? তারকেশ্বর পৌঁছেই যদি গেছো, এখানে কখন এলে? তোমার বন্ধুকে হাসপাতালে দিলে কখন? যার জন্য চুরি করি সেই বলে চোর। বিশ্বাস করো, আমি কি লাভ হচ্ছে তোমার? এই মেয়েটাকেও একই রকম ভাবে মিথ্যে কথা বলে ঠকাচ্ছ। কি লাভ হচ্ছে তোমার বলো? দুটো মেয়ের কাছেই তুমি মানুষ হিসেবে কেমন সেটা তো উন্মুক্ত হয়ে যাচ্ছে। ভালো লাগছে সেটা? আর না, এখন থেকে তো আমি আর এই যন্ত্রণাটা একা বেয়ার করব না। আমি এটা সবাইকে জানাবো, আর সবার আগে জানাবো তোমার কাজের জায়গায়।
তুমি এটা করতেই পারবে না। আমার এরকম ক্ষতি আমার বিপাশা করতেই পারে। কেন পারবো না? তুমি আমার যে বড় ক্ষতিটা করলে, আমার সঙ্গে যে মিথ্যাচারটা করলে, তোমাকে আমি কেন এতটুকু তোমার ক্ষতি করতে পারবো না একটু বলতে পারো আমাকে? কেন পারছি না বলো তো? তোমার জন্য না, এই বাচ্চাটার জন্য। তোমার যদি আজকে কাজ চলে যায় না, এই বাচ্চাটা না খেতে পেয়ে মরবে, তার জন্য ভাবছি। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো গো, আমি থাকবো না তোমার সাথে। তুমি এই মধুরিমাকে নিয়ে, তোমার সন্তানকে নিয়ে তুমি ভালো থেকো, আমি ডিভোর্স দিয়ে দেবো তোমার। বিপাশা দি, থাকবো না। থাকবো না মানে? একদম ডিভোর্স দেবে না? আর ও কি তোমার কাছে ডিভোর্স চেয়েছে? একদমই তাই। তুমি চন্দনকে ডিভোর্স দেবে না বিপাশা, আমি তোমাকে বলছি। हाँ विपाशा दी, ये आदमी हर चीज से बच के निकल जाएगा और तुम अकेली दर्द झेलोगी। ये औरत भी एखाने अपमानित होच्छे। ये होते पारे ना बिपाशा दी, नहीं हो सकता ये। আরে বাবা, তোরা কেন বুঝতে পারছিস না? আমি যদি ওকে ডিভোর্স না দিই তাহলে ও তো মধুরিমাকে অফিসিয়ালি নিয়ে আসতে পারবে না। কি গ্যারাंटी আছে बिपाशा दी? की गारंटी আছে? ऑफिशियल होने के बाद भी ये आदमी किसी और के साथ कोई रिश्ते में इन्वॉल्व হবে না, এর কোনো গ্যারাंटी আছে बिपाशा दी? नहीं ना? जो তোমার সাথে এটা করতে পারে না बिपाशा दी, वो किसी और के साथ भी এটা করতে পারে। হ্যাঁ, এটা ঠিকই বলেছিস, তাহা পারবে। শুধু আমি ভাবছি, আমি এতগুলো বছর এই মানুষটার সাথে থাকলাম, প্রেম বিয়ে মিলিয়ে কতগুলো বছর, চিনতে পারলাম না। এবার তোমার আমার সম্পর্কে এতটুকু আবেগ অনুভূতি কিচ্ছু কাজ করলো না, কিচ্ছু নেই। আমায় বলতে পারতে, বলে দিতে আমায় ওর কথা। অন্তত আমি এই মিথ্যে ধারণাটুকু নিয়ে তো থাকতাম না যে তুমি আমার। আর ভালোবাসাটাও তো কর্পূরের মতো ওরকম চট করে বললেই উবে চলে যায় না। ওর কি ফিলিংস আছে নেই জানি না, বলতে পারবো না। আমার তো ফিলিংসটা এখনো মরে যায়নি, তাই আমি আর অন্তত আপাতত ওর সাথে লড়াইটায় যেতে পারছি না। বুঝলাম তুমি লড়াই করতে চাইছো না, কিন্তু যাবেটা কোথায়, থাকবে কোথায়? কি জানি, আমি ভাবিনি, আর মাথায় নেই কিছু। ভাবনি তুমি? এদিকে আমার অবস্থা ভাবো, আমি তো তোমাদের আশ্রয়তেই রয়েছি, এই বাড়িতেই আছি আমি। আচ্ছা, একটা কাজ করলে হয় না, যে আমরা কোনো একটা ঘর দেখলাম যেখানে তোরা দুজন একসঙ্গে থাকলি? আমার যা অবস্থা, বলা যায় না দুদিন পরে আমিও সেখানে গিয়েই উঠবো। আমার घर में ना फर्स्ट फ्लोर रेंटे देবে, ওখানে থাকবে बिपाशा दी? আমায় দেবে না, আমায় দেবে না। মাসে মাসে রেন্টটা পাওয়ার গ্যারান্টি নেই তো, আমাকে দেবে না। আমি বাত করে নেব। আর দেখ, কথা বলে বলে তো ভালোই হয়। এই পাড়াতেই জন্ম হয়েছে, বড় হয়েছে, কোথায় আর যাবো পাড়া ছেড়ে? দেখো, আমার তো এই পাড়াতে থাকার কোনো পয়েন্টই নেই, শুধু তোমরা আছো বলেই আমি আছি। ও বিপাশা দি, তোমার এখন এখানে একা থাকাটা ঠিক হবে না গো। আমি যদি ও বাড়িতে থাকতাম, মানে আমার শ্বশুর বাড়িতে যদি থাকতাম আমি, ওখানে তো অনেকগুলো ঘর আছে, একটা ঘর না হয় তুমি ভাড়া নিয়ে নিতে, অন্তত আমার নজরে থাকতে পারতে। এই তুই থাম না রে, এসব কথা বলার এখন কোনো মানে আছে, কোনো যুক্তি আছে? যা হওয়ার তা হয়ে গেছে, যা হয়েছে হয়েছে। কি গো বৌমা? হ্যাঁ গো, সকাল সকাল কোথায় গেছিলে, এখন ফিরলে? বাড়িতে যে একটা মানুষ একা একা পড়ে রয়েছে,
তার খোঁজ খবর নেবে না? তোমার খোঁজ খবর নেওয়ার লোক আসছে না? ও মা, এ আবার কি অদ্ভুত রে কথা গো। খোঁজ খবর নেবার লোক আসছে মানে? কে আসছে? কেন, তোমার ছেলে তো আর একটা বিয়ে করেছে, তুমি জানো না? আর একটা বউ আছে। পেরেছিলি যখন পড়া ক্রিটিক্যালি অসুস্থ ছিল অ্যাক্সিডেন্টের পর? তুই ওর ক্ষতি করতে পেরেছিলি? সই তো করে দিলি, অন্যের বিপদ নিজের ঘাড়ে টেনে আনলি। কি করতাম আমি? ওটা মানবিকতা। রাখ তোর মানবিকতা। আসলে আমরা মেয়েরা না সবাই খুব বোকা, খুব ইমোশনাল। এই তো আমার কথাই ভাবনা, যখন ইন্দ্র আমাকে ছেড়ে চলে গেছিল, একটা দিনের জন্য খবর নিয়েছে আমি কেমন আছি, কিভাবে চলছে আমার। কিন্তু অসুস্থ অবস্থায় যখন ওর গার্লফ্রেন্ড বাড়ি থেকে বের করে দিল, সেই আমার কাছেই এলো। আর দেখ না, আমি সব ভুলে ওর সেবা যত্ন সব করলাম। বিপদের দিনে না কেউ পাশে থাকে না রে, থাকে শুধু বউ। पता नहीं तुम लोग ये सब कैसे सह लेते हो। हमारे साथे होले तो हमें कुछ भी करते पारताम ना। শীর্ষে মানুষ না সব করতে পারে, কখন যে কাকে কি করতে হয় কেউ জানে না। ঈশ্বর না করুক তোমার জীবনে এরকম একটা পরিস্থিতি আসুক, তখন তুমিও হয়তো বুঝতে পারবে না যে তুমি কি করতে পারবে আর কি করতে পারবে না। বিপাশা, কি চাই? আমি তোমার সাথে একটু একা একা কথা বলতে চাই। আমি চাই না তোমার সাথে কোনো কথা বলতে, আমি চাই না। তুমি না চাইলেও আমি একটিবারের জন্য তোমার সাথে কথা বলতে চাই। তোমাদের এখানে কি প্রয়োজন আমি জানি না, যদি প্রয়োজন মিটে থাকে তো ভালো, যদি প্রয়োজন নাও মিটে থাকে দয়া করে আজকের জন্য বাড়ি চলে যাও। তোমার কথা এখান থেকে চলে যাবো নাকি? কি ভেবেছো আমাদের সরিয়ে আলাদা করে ওর ব্রেন ওয়াশ করবে? পারবে না চন্দন, কারণ ও নিজে চোখে যা দেখে এসছে তারপর ওর ব্রেন ওয়াশ করতে পারবে না। আমি তোমাকে তো একটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নটার আগে উত্তর দাও। তুমি ওই মেয়েটিকে বিয়ে করেছো কিনা? একটা বিয়ে থাকলে আরেকটা বিয়ে করা যায় না বিপাশা, কেন বুঝছো না? হ্যাঁ, তুমি যদি মন্দিরের কথা বলো, মন্দিরে গিয়ে সিঁদুর চুইয়েছো তো? লিগ্যাল না হলেও এটা তো করেছো, করেছো তো। আর ওই বাচ্চাটা তো তোমার সন্তান তো। আমি বাচ্চা কত ভালোবাসি তুমি জানো তো। তো তুমি বাচ্চার বাবা হতে চেয়েছিলে বলে আমাকে ঠকিয়ে এত বড় একটা কাজ করবে, আরেকটা মেয়েকে বিয়ে করবে যাতে তুমি তোমার এই শখটা মেটাতে পারো। আচ্ছা, ওই মেয়েটি যদি, কি যেন নাম, মধুরিমা, যদি না পারতো কি করতে? আরেকটা মেয়ের কাছে যেতে। সেই মেয়েটি না পারলে আরেকটা আরেকটা আরেকটা, এরকম করে হয়? হ্যাঁ গো, এত বড় ইস্যু ছিল বাচ্চাটা, কোনদিন বলনি তো গো? কখনো তো আমাকে বুঝতে দাওনি, বলনি যে বাচ্চার বাবা না হতে পারাটা তোমার কাছে এত বড় একটা প্রবলেম। সবসময় তো বলে, এই তো দুদিন আগে বললে যে আমরা দুজনে ভালো আছি, আমার দিদির বাচ্চারাই তো আমাদের নিজেদের সন্তানের মতো, ওদেরকে নিয়ে আমরা ভালো থাকবো। তাহলে কেন বলেছিলে এই কথাগুলো? যখন তুমি বলেছিলে তখন কেন বলনি যে তোমার একটা সন্তান আছে, তুমি এক সন্তানের বাবা? কেন বলনি? বৌমা, আমাকে মনে হয় তুমি কোন একটা আশ্রমে দিয়েছো। এই ছেলের সঙ্গে আমি আর থাকতে চাই না, আমি কিছুতেই থাকবো না এখানে। সে তুমি আশ্রমেই যাও আর যেখানে খুশি যাও, যদি যাওয়ার হয় তাহলে তোমার ছেলেকে বলো অথবা তোমার মেয়েকে বলো, আমাকে বলবে না। তো তোমাদের এই গোটা বাড়ির সঙ্গে আমার আর ফার্দার কোনো রকম কোনো সম্পর্ক নেই। বিপাশা, তুমি এটা কি বলছো? কেন, কিছু অসুবিধা হবে তোমার?
কিসে অসুবিধা হবে তোমার? রান্না বান্না, ঘর কন্যা, তোমার মাকে দেখা, তোমার দিদি জামাইবাবু বাচ্চারা আসলে তাদের যত্ন করা, তোমার দেখাশোনা করা, কিসে অসুবিধা হবে? কেন তোমার ওই বউ পারবে না এই কাজগুলো করতে? আমার তো মনে হয় পারবে। ডেকে নিয়ে এসো, এখানে রাখো, দেখবে সব পারবে। বিপাশাদি, বিপাশাদি, তুমি আমার কথাটা শোনো তো। এখানে যত থাকবে অশান্তি বাড়বে। তুমি ওঠো, উঠে রেডি হও, চলো তুমি। এই লোকটা এতক্ষণ কোথায় ছিল? ওই বাড়িতে ছিল, ওখানে সময় কাটিয়ে এলো, এখন এখানে এসে তোমাকে নানা রকম জিনিস বোঝাচ্ছে। আর কেন বোঝাচ্ছে জানো? যাতে পাড়ায় এই ব্যাপারটা না রটে, পুরো ব্যাপারটা সামলানোর চেষ্টা করছে। বুঝতে পারছো তুমি? কেন বলো তো? তুমি তোমার জীবনের সব শখ আহ্লাদ বাদ দেবে? কতদিন আগে থেকে তো তুমি ঠিক করে রেখেছিলে যে পুতুলদির বিয়েতে যাবে। কেন যাবে না তুমি? চলো, আমি তো তোমাকে বলছি, উঠে রেডি হও তো। এই যে তুমি মন খারাপ করে বসে আছো না, এই লোকটার কাছে না কোনো দাম নেই, কোনো মর্যাদাই নেই। আরেকটা কথা বলছি আমি তোমায় বিপাশাদি, যাই করো না কেন, ও আপনারা আসুন। এগুলো আবার কি এনেছেন? বারে মেয়ের বউ ভাতে এসেছি, তত্ত্ব নিয়ে আসবো না? আপনি এনেছেন? আপনি তো ও বাড়িতে থাকেন না, ও বাড়ির বউও হন না, তাহলে আপনি কি হিসেবে তত্ত্বগুলো এনেছেন? কেন, আপনার অসুবিধা হচ্ছে? আমিও তো বাড়ির কেউ না, বউ নই। আমিও তো এসেছি তত্ত্ব নিয়ে। নেবেন না তত্ত্বগুলো? আমরা পুতুলকে ভালোবাসি, তাই এগুলো নিয়ে এসেছি। তাহলে সেটাকে উপহার বলুন, তত্ত্ব বলবেন না। তাহলে বাপের বাড়ি থেকে কোনো তত্ত্ব পাঠানো হলো না, তাই তো? এই জিনিসগুলো ওর বাপের বাড়ি থেকেই পাঠিয়েছে, আমরা শুধু এগুলো নিয়ে এসেছি। हाँ हाँ, उन लोगों ने ही भेजा है। আপনি তো জানেন কি ওদের কন্ডিশন কি আছে, ওখানে কেউ আসতে পারবে না, इसलिए তো আমরা নিয়ে এসেছি। জানবো না আবার যা বাড়িতে আমার দেওর বিয়ে করেছে? এই তো মেয়ের এক ভাইয়ের বউ এখন জেলে, আরেক ভাইয়ের বউ আবার আলাদা থাকে। সম্পর্ক নেই কিন্তু যাতায়াত আছে। দেখুন, অন্যদের বাড়ির ব্যাপার জেনে আপনি কি করবেন বলুন তো? আপনি তো নির্ঝঞ্ঝাট, আপনার তো আর এসব কিছু নেই, তাই না? নির্ঝঞ্ঝাটা থাকতে পারলাম কোথায়? যা ঝঞ্ঝাট আমার দেওর বিয়ে করে নিয়ে এসেছে। এই তো দেখুন না, আজকে প্রথম দিন, সকাল থেকে যা কাণ্ড ঘটালো না, আমাদের শান্তির দিন শেষ। এই তো তোমরা এসে গেছো। আপনারা এসে গেছেন, এত দেরি হলো কেন? আর একটু আগে আসতে হয়তো। ওদিকে পুতুল কান্নাকাটি জুড়ে দিয়েছে। তীর্থদা, আপনি তো সবই জানেন, সারাটা দিন কি হলো। যাই পুতুলের কাছে একটু দেখা করি ওর সঙ্গে। আসুন, এসো। তার জন্য তো এমন নয় যে ওর সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ, ওর সঙ্গে আমাদের সম্পর্ক ভীষণ ভালো। হয়তো স্বামী স্ত্রীতে বনিবনা হয়নি, তাতে আমাদের সঙ্গে ওর অসুবিধে কোথায়? তুমি যদি আমাদের সামনে ওকে অপমান করো, আমরা তো প্রতিবাদ করবই। কি হয়েছে? কিছু হয়নি তীর্থদা। আমি খাবার ব্যবস্থা করে এসেছি, তোমরা এখন খাবে তো? এমনিতেই তো তোমরা অনেক দেরি করে এসেছো, খেয়ে নাও। যত তাড়াতাড়ি খেয়ে নেবে ততই ভালো। আমি কিছু খাবো না। ঠিকই, আমরা কেউ কিছু খাবো না গো। কেন? আমাদের খাবারগুলো তো নষ্ট হবে নাকি? সে তোমার দায়। দেখো, লোকে কিন্তু খেতে আসে না, দুটো ভালো কথা বলতে আসে। আর তুমি যদি সেই কথাতেই গন্ডগোল করো, তাহলে মানুষে না খেতে পারে না, খাওয়া যায় না। এটা তো তোমার আগে বোঝা উচিত ছিল। বাহ 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 বাহ, ইচ্ছে করে আমার দেওরের সামনে এখন এসব কথাগুলো বলছেন। তুমি ওর বাপের বাড়ির অবস্থা তো জানো, ওর মায়ের এই অবস্থা, দাদা ঠিক হবে কিনা কে জানে। বড়দা ভাই হয়তো আর কোনোদিন হাঁটতেও পারবে না, হয়তো চাকরিও করতে পারবে না। ওদের বাড়ির যে অবস্থা না, সত্যি মানে আর চোখে দেখা যায় না। আপনি একদম চিন্তা করবেন না, পুতুলের কোনো অসুবিধা আমি হতে দেব না। আপনি চলুন না, খেয়ে নেবেন। শিমুল প্লিজ তোমরা খেয়ে নাও, না হলে কিন্তু আমি কষ্ট পাবো। সব আয়োজন তো আমি করেছি, আমার আয়োজন তবে নষ্ট হবে। না না না,
আমার সময়টাকে নষ্ট হবে। অনেক কষ্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে না, তোরা সবাই কেঁদে তারপর বাড়ি যাবি, ঠিক আছে? স্যার, আমার মামা খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? চলো না খেয়ে নেবে। ঠিক আছে, তো সবাই মিলে খেয়ে নি, ঠিক আছে? ও পুতুলদি, তুমি তো নতুন বউ, তুমি এখনই খেয়ে নেবে? এখনো যে লোকজন আসছে তোমার সাথে কথা বলবে, তাই না? এখন খেলে হয়? আগে আমার খেয়ে নিচ্ছে, খেয়ে নেবো, তারপর সবার সাথে কথা বলবো, ঠিক আছে? আর যে আমি যেটা পেয়েছি না, সব উপহারগুলো যেন কেউ না নিয়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু এসে সব উপহার দেখবো কি কি পেয়েছি আমি। চল, খাবি না? খিদে পেয়েছে না তোদের? সবাই হাসছে কেন? আমাদেরকে তাকিয়ে স্যার। হাসুন না পুতুল, তোমার যখন খিদে পেয়েছে তুমি খেয়ে নাও। কাকিমা, আপনারা থাকতে থাকতেই ওকে খাইয়ে দিন, সেটা একদিক থেকে ভালোই হবে। আজকে তো আমি একটু ব্যস্ত আছি, ও তো একা একা ভালো করে খেতেও পারে না। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি না হয় আজ পুতুলদিকে খাইয়ে দেবো। ঠিক আছে। আসুন কাকিমা, এসো এসো তোমরা। হ্যাঁ চল, এসো। আন্টি, আমাকে আন্টি দিয়ে কেন স্যার? আজকে রাতে দিতে হয় পুতুল। তাই? আমি যদি তোমাকে কিছু দিয়ে দিলাম না, তবে কি হবে? তুমি তো আমায় তোমাকে দিয়েছো, আমার সব থেকে বড় উপহার। আর তুমি বুঝি আমাকে দাও নেকো? আমিও তোমাকে দিয়েছি। তাহলে আলাদা করে উপহার দিলে কেন? আমি তো দিলাম না তোমাকে। আচ্ছা বেশ, তুমি যখন গান গিয়ে অনেক নাম করবে, তোমার অনেক টাকা হবে, তখন তুমি আমাকে উপহার দিও, মনে থাকবে? ঠিক আছে। পুতুল, তোমাকে কিন্তু এবার মন দিয়ে গান গাইতে হবে। আমি তোমাকে অনেক গানের অনুষ্ঠানে নিয়ে যাব, সেখানে গিয়ে তুমি গান গাইবে। লোকজন তোমার গান শুনে কত ভালো বলবে বলো তো। ও কখন যাবে গো? আমার খুব ঘুম পাচ্ছে। দেখি সরো তো। তুমি তো দেখছি ভারী অসভ্য মেয়ে। বাড়ির একজন বড় সদস্য বিপদে পড়ে এসেছে আর তার সাথে তুমি এভাবে কথা বলছো? কিছুই তো শেখায়নি দেখতে পাচ্ছি। আমি তো ঘুম পাচ্ছে, তুমি ঘুমটা নষ্ট করছো কেন শুনি? এতই যখন ঘুম পাচ্ছে তাহলে এতক্ষণ ঘুমোওনি কেন? এতক্ষণ রাত জেগে কি করছিলে? বৌদি, তোমার ওষুধ। এই ওষুধটা দিয়ে কি বোঝাতে চাইছো? যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন এখান থেকে চলে যাই? তুমি তো ওষুধটাই নিতে এসেছিলে, তাই না? আমি যদি এখানে বসি তোমার অসুবিধা আছে? হঠাৎ তুমি এখানে বসবি বা কেন, সেটা তো আমি বুঝতে পারছি না। আর মাঝরাতে তুমি এখানে বসতে যাবেই বা কেন? তোমার ওষুধের দরকার ছিল, আমি ওষুধ দিয়েছি, যাও ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? দাঁড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। সৌজন্য বলেও একটা বস্তু আছে কিন্তু। কিসের সৌজন্য? কার সঙ্গে সৌজন্য? একটা ভূতকে বিয়ে করে নিয়ে এসেছো, এর সঙ্গে সৌজন্য? আমাকে ভূত বলছো কেন তুমি শুনি? হ্যাঁ, খুব সাহস বেড়েছে, আমাকে ভূত বলা হয়েছে? হ্যাঁ, এত বড় সাহস হয়েছে তোমার? পুতুল, তুমি কথা বলো না, আমি কথা বলছি। এখন তো ওকে দিয়েও আমাকে অপমান করাবে তুমি, তাই না তীর্থ? আমি তো ওকে চুপ করতে বললাম। বৌদি, তোমার একটা সম্মান আছে, আমি তোমায় অনুরোধ করছি, নিজের সম্মানটা নষ্ট করো না। বাড়িতে এখনো আত্মীয় স্বজন আছে, এটা কারোর জন্য কিন্তু মনোগ্রাহী দৃশ্য হবে বলে আমার মনে হয় না। যাও, ঘরে যাও।
তীর্থ? কেন ভুল বলেছি? আমার ফুলসজ্জার রাতে তুমি মাথা ব্যথা বলে ওষুধ নিতে এলে, তারপর এখানে জোর করে থেকে যাচ্ছ, সেটা কি ঠিক? কে বলেছে? কে বলেছে আমি জোর করে থাকার চেষ্টা করছি? আমার আমার প্রচন্ড না মাথা ব্যথা করছে, আমি ওখানে দাঁড়াতে পারছিলাম না, তাই তো আমি এখানে বসেছি। আমার ভীষণ মাথা ব্যথা করছে এখানে। আর তুমি যেভাবে বলছো, তুমি তো ওকে বিয়ে করে নিয়েই এসেছো, ও তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, একবার যখন ঘাড়ে এসে উঠেছে তখন তো আর যাওয়ার জন্য আসেনি। বউকে যখন দায়িত্ব নিয়ে এসেছি তখন এই প্রশ্ন উঠছে কেন? আর তুমি এই কথা বলছোই বা কেন? ও পরাগ, আচ্ছা সত্যি করে বল দেখিনি, এই পাটা কি কোনোদিনও ভালো হবে না? হ্যাঁ না মা, আমার এই পাটা আর কোনোদিনই ভালো হবে না। ও কি কথা? তাহলে আমাদের সারাটা জীবন চলবে কি করে? না না, আমার কথা নয়, আমার কথা বাদ দে। ও তোর বাবার পেনশন আছে, আমি ঠিক চালিয়ে নেব, কিন্তু তোর কি করে চলবে সারাটা জীবন? কর্মফল মা, যে অন্যায়গুলো আমি করেছি ওভাবে ভাবতে হয়নি, ভেবো না। তবে এ কথাও ঠিক, বৌমাটা এত ভালো মেয়ে, তো তার সঙ্গে তুমি এমন খারাপ ব্যবহার না করলেই পারতে। না না, আমি জানি বাবা, ওই সময় যদি পলু আর তার বউ এসবের মধ্যে ঢুকে না পড়তো না, তাহলে কখনো তুমি এমনটা করতে না, কখনো খারাপ ব্যবহার করতেই না, জানি। ছেড়ে দাও না মা, কি হবে এসব কথা ভেবে বলো? আমি যেরকম মানুষ সেরকম কাজই আমি করেছি। দেখো, মাঝখান থেকে আমি এটা ভাবি যে শিমুল তো এই অবস্থাটা থেকে মুক্তি পেল, ভালোই হয়েছে। আমি সেদিন ওকে বলছিলাম যে শিমুল তুমি এই চাকরিটা করো, বললাম। আর আমি এটা খুব ভালো করে জানি মা, ও ভবিষ্যতে যাই করুক না কেন, যেখানেই থাকুক না কেন, এমনকি ও যদি নিজের সংসারটাও করে, দিনের শেষে কিন্তু তোমাকেও দেখবে। না বাবা না, আমাকে দেখার কিছু নেই, তুই বিশ্বাস কর, আমাকে দেখার কিছু নেই। যে বললুম না তোকে, তোর বাবার পেনশন আছে, তাছাড়া এত বড় একখানা বাড়ি আছে তো। হ্যাঁ, এই পরাগ, আজকাল না আমার মাঝে মধ্যে ভয় হয়, কেন জানি না মনে হয় যে পলু যদি কখনো কোনো ছলে বলে কৌশলে আমাকে না জানিয়ে এই বাড়িখানা হঠাৎ বিক্রি করে দেয়, তাইলে কি হবে? পথে বসে যাব না, না পরাগ না, সেরকম বলি না। আমি বাড়িখানা বিক্রি করে দেব, আর সেই পয়সা দিয়ে আমার আর আমার ছেলের ঠিক চলে যাবে। হ্যাঁ, কি বল? কিন্তু ওই কথা গিয়ে দাঁড়ালো যে তোর জীবনটার কি হবে? আমার সুস্থ সবল তাজা ছেলে, একবার কি হলো জানো বৌমা, ওই পা পিছলে পড়ে যাওয়ার মতো হয়েছিল জানো। যদি পড়ে যেত কি করতুম? আমি পারতুম না তো, আমি তো তুলতেও পারতুম না। তোমার ছোট ছেলে কোথায় মা? কে জানে, জানি না গো মা, দুদিন ধরে তার কোনো পাত্তাই নেই, বাড়িতে ফেরে নে। তবে কাল ওর দিদির বউ ভাতে গেছিল কিনা আমি জানি, আমাদের তো চোখে পড়েনি। বলছিলাম কি,
আমার মেয়েটা কি খুব কান্নাকাটি করছিল? সেটাই তো স্বাভাবিক, কান্নাকাটি তো করবেই। বারবার জিজ্ঞেস করছিল আমাকে, জানো তো, যে মা কেন আসেনি, মা কোথায়। তোমাদের জন্য বড় মন কেমন করছে। তত্ত্ব পাঠিয়ে দিয়েছিল মা তুতুলের হাত দিয়ে। না না, তত্ত্ব পেয়েছে, কিন্তু পুতুল দিকে তো জানো এসবের থেকে লোক বেশি ভালোবাসে। বারবার তোমাদের খোঁজ করছিল, কিন্তু কি আর করা যাবে। অবশ্য কাল তো পুতুল দিয়ে আসবে। হ্যাঁ, কাল আসছে বুঝি? ও মা দাঁড়া, ওই আমি ভাবছিলাম কি তোমাকে একটা কথা বলি, অবশ্য বলতে ভয় ভয় করছে না। তুমি বললে যে কাল পুতুল আসবে, কাল যখন পুতুল আসবে তুমি আসবে তো মা? মা, নতুন জামাই আসবে, তুমি একা সবকিছু সামলাবে কি করে বলো? আমি আসবো, এসে করে দিয়ে যাবো। না শিমু, না মানে? দেখো শিমুল, আমি তোমাকে একটা কথা বলি। তুমি না এই বাড়ির জন্য আর বেশি ভেবো না। তুমি এখন এই মুহূর্তে কাছাকাছি আছো, তাই তুমি যদি না থাকতে তাহলে কি হতো? মাকেই তো সব করতে হতো, তাই না? যদি প্রয়োজন হয়, মা না হয় যাবে বাইরে দোকান থেকে খাবার কিনে আনি। যদি সেটাও না হয়, তাহলে আমাদের পাশেই তো কাকিমা রয়েছে, কাকিমাকে বলবে, মা রিকোয়েস্ট করবে, কাকিমা না হয় হাতে হাতে একটু সাহায্য করবে। তোমার এসবের মধ্যে থাকা দরকার নেই শিমু। তোমার জীবনের অনেকটা মূল্যবান সময় তুমি নষ্ট করেছো আমাদের এই পরিবারের জন্য, আর তোমাকে সেই সময়টা নষ্ট করতে হবে না। তাছাড়া দেখো, এখন এইসব কথা কেন বলছো বলো তো? ট্রিটমেন্ট তো আছে। শিমুল, তুমি খুব ভালো করেই জানো ডাক্তারবাবু তোমাকেও সবটা বলেছেন। উনি নিশ্চয়ই বলেছেন যে ট্রিটমেন্টে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমার লাইফ রিস্ক ছিল। আমার জীবনটা বাঁচাবার জন্যে ওনারা এমন কিছু অপারেশন করতে বাধ্য হয়েছেন, যেটার ফলে এই অঙ্গহানিটা হয়েছে। আমার মোবিলিটি হারিয়ে গেছে, কিছু করার নেই। আর নিশ্চয়ই বুঝতেই পারছো শিমুল, এই অবস্থাতে আমি স্কুলেও যেতে পারবো না। বেশিক্ষণ আমি বসেই থাকতে পারছি না এখন স্কুলে যাওয়ার কথা। আর এইভাবে চাকরিটাও কিন্তু বেশি থাকবে না আমার। আগে দেখা যাক কি হয়, এখনই এত হতাশ হয়ে লাভ নেই। না না, হতাশ হচ্ছি না আমি শিমুল, ভুল করছো। আমি কিন্তু হতাশ হইনি। যেটা বাস্তব সেটাকে আমি মেনে নিচ্ছি, সেটাকে আমি অ্যাকসেপ্ট করছি। আমি তো তোমাকে আগের দিনও বলেছি, আবারও বলছি, এই চাকরিটা যদি তুমি করতে। আমি কেন তোমার চাকরি নিতে যাব? আর কোনোভাবে কি কিচ্ছুটি হয় না বৌমা? কি হওয়ার কথা বলছো তুমি মা? না না, আমি জানি গো বৌমা, তোমাদের দুজনের কাটান ছাড়ান হয়ে গেছে, তোমাদের ওই কি বলে ডিভোর্স হয়ে গেছে, তাই তো? সে কথা আমি জানি। আমি তো মা, জানি না কেন বারবার আমার খালি এই কথাই মনে হয় যে কোনোভাবে কি আর কিচ্ছু করা যায় না। মানে অনেক সময় শুনি তো ডিভোর্স হয়ে যাওয়ার পরেও মানুষের দুজনে একসঙ্গে থাকে, আবার বিয়ে টিয়ে করে, সেই রকম কিছু। আমি জানি এই কথা বলা হয়তো আমার ঠিক নয়, কারণ তুমি তোমার জীবনটাকে হয়তো অন্যভাবে গুছিয়ে নেওয়ার কথা ভেবেছ। তবু কেন বললুম জানো, আমার বিশ্বাস তুমি তোমার মা দুর্গা, তোমার মতন ধৈর্য এই জগতে কোনো মেয়ের মধ্যে আমি দেখিনি গো মা। তাই মনে হচ্ছিল যে যদি আর একটা বার যদি তুমি চেষ্টা করো, তাইলে এই সংসারটা বেঁচে যায় গো মা। কি বলে অনুরোধ করি তোমার
আমি তোমার কাছে ভিক্ষে চাই, আমি তোমার কাছে ভিক্ষে চাই, ভিক্ষে চাই গো মা। প্লিজ এই অনুরোধটা করো না। তুমি আমার বাড়ির লক্ষ্মী বৌমা, তুমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আমার কথাটা শোনো মা। বিপাশাদি, শিমুল এসছিস? শিমুল, রিক্সা টিক্সা কিছু একটু ডেকে এনেছিস তো? এ দেখ, আমার কিন্তু মালপত্র বেশি নেই। হ্যাঁ রিক্সা এনেছি। কি চাও বলো তো তুমি? কি চাও? আমার ফ্যামিলিটা এভাবে শেষ করে দিচ্ছ কেন তুমি? গলা নামিয়ে কথা বলুন। আমি আপনার ফ্যামিলি শেষ করছি না। আপনার ফ্যামিলি আপনি নিজেই শেষ করেছেন, নিজেই ধ্বংস করেছেন। আর এর জন্য না আপনি পুরোপুরি দায়ী। লজ্জা করে না না আপনার? একটা মানুষকে দিনের পর দিন ঠকিয়েছেন, ভালোবাসার আড়ালে তাকে ঠকিয়েছেন, নিজে ধ্বংস করেছেন সবটা, আর তারপর এত বড় বড় কথা বলছেন। তুই চুপ করো। নিজের সংসার নিজে রাখতে পারে না, আবার অন্যকে জ্ঞান দিতে। খবরদার, আর ওকে অপমান করবে না তুমি। তোমার জন্য মিথ্যে ভাবে ভুল বুঝে আমি ওকে যথেষ্ট অপমান করেছি। লজ্জায় কুকড়ে যেতে হচ্ছে আমাকে প্রতি মুহূর্তে ওর সামনে দাঁড়িয়ে। শিমুল, শিমুল মা, তুমি ওকে একটু বোঝাও না মা। এই বাড়িটা তো ওরও, এই বাড়িতে ওর সমান অধিকার আছে। ও এই বাড়িটা ছেড়ে কেন যাবে, একটু বোঝাও না মা। আমার মুখ পোড়ানোর জন্য? আবার কেন? সবাই দেখবে যে ও বাড়ি ছেড়ে চলে গেছে। সবাই শুধু এটাই দেখবে বুঝি? সবাই আর কিচ্ছু দেখবে না? অন্য কিচ্ছু তাদের চোখে পড়বে না? তুমি যে আরেকটা মেয়েকে বিয়ে করেছো, সে যে আসবে এই বাড়িতে, সেটা কেউ দেখবে না? হ্যাঁ, সেটা তো তুমি খুব ভালো করেই জানো যে ওকে আমি এখানে নিয়ে আসতে পারবো না। কেন পারবে? এই তো ঝুড়ি থেকে বেড়াল বেরিয়েছে। এই যে ওর তো এতদিন কোনো অস্তিত্বই ছিল না। আজ অন্তত ও ব্যক্তিটির অস্তিত্ব দেখা গেছে। তুমি একটা প্রতারক, একটা বাজে ছেলে, আদ্যপান্ত একটা বাজে ছেলে। তোমার জীবনের শুরুর দিন থেকে প্রত্যেকটা স্ট্রাগলে আমি তোমার পাশে ছিলাম। আর আজ তুমি কি করলে, এটা তোমার থেকে বড় বেইমান আর কেউ হয় না গো, কেউ হয় না। লজ্জা করছে জন্ম। তুই যে আমার ছেলে, তোকে যে আমি পেটে ধরেছি এটা ভাবতে আমার লজ্জা করছে, আমার ঘেন্না করছে। শেষ পর্যন্ত তুই আমার মাথা এইভাবে হেড করে দিলি। রবিবা আমাকে একটা বাচ্চা দিতে পারলো না কেন? আমি যে বাচ্চা ভালোবাসি সেটা তুমি জানতে না মা? তুমি তো জানো ভালো করে। তো বাচ্চা ভালোবাসিস বলে একটা মেয়েকে তোকে বিয়ে করতে হলো? আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে এসে মানুষ করতে পারলি না? তুমি একবার শুধু ভেবে দেখো মা, আমি এতগুলো বছর সংসারের জন্য এত কিছু করলাম, ওর জন্য এত কিছু করলাম, সেগুলো কিচ্ছু মনে রাখলো না তোমার ছেলে। শুধু আমার মধ্যে যেটুকু ত্রুটি সেটুকুকেই হাইলাইট করছে, যেটা আমার সব থেকে বড় দুর্বলতা। তাহলে এতদিন বলনি কেন? বলনি কেন এতদিন? কেন গোপন করেছিলে বলো? কেন আমাকে একটা মিথ্যে ধারণার মধ্যে রেখেছিলে তুমি এতগুলো বছর? আচ্ছা আমি একটা কথা বলি, এগুলো কি আইনে মানা হবে? মানে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো আইনে সাপোর্ট? আসছি। তোমার আমার কত বছরের সম্পর্ক মা, কতগুলো বছর। বাইরে থেকে যে কেউ দেখলে ভাববে এর আবার কেমন। তোমাকে কত বকাঝকা করেছি, তুমি আমাকে কত মুখ চুপ করেছো, কিন্তু এসবের মধ্যেই তোমার আমার ভালোবাসার সম্পর্কটুকু লুকিয়ে ছিল। তোমার ছেলের সাথে আমার বিরোধ হয়েছে ঠিকই, তাই বলে তোমার প্রতি ভালোবাসাটা আমার মুছে দিতে পারে না, কখনো পারে না। তুমি হয়তো আমাকে ভালোই বাসবে, কিন্তু তাই বলে বাড়িতে থাকতে পারবো না মা। তুমি সাবধানে থাকো, নিজের খেয়াল রেখো। তোমাকে এভাবে রেখে যেতে খুব খারাপ লাগছে মা। আসলে বহু বছর হয়ে গেছে সংসারের কোনো কাজকর্ম করতে হয় না, তো তোমাকে করতে দিইনি তো। কিন্তু কি বলতো, যদি আমি তাড়াতাড়ি বাড়ি থেকে না চলে যাই, তোমার ছেলে তোমার আরেক বৌমাকে আনতে দেরি করবে।
আমারও যেমন এ বাড়িতে অধিকার আছে, সেই মেয়েটিরও তো অধিকার আছে। ওই মেয়েটার তো কোনো দোষ নেই না, ওই মেয়েটা তো কোনো অন্যায় করেনি। নিশ্চয়ই দোষ আছে, নিশ্চয়ই দোষ আছে। সে মেয়েটি জানে না যে আমার ছেলে বিবাহিত? আর যদি না জেনে থাকে তাহলে জেনে নেয়নি কেন? না জেনে শুনে ঘাড়ের ওপর এসে পড়েছে কেন বল? আর এখন সাধু সাজলে তো চলবে না, না? সেটা তোমার 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 ছেলে বৌমা, তাদের ব্যাপার। আমি এর মধ্যে আর ঢুকতে চাই না। আসি। বিপাশাতে রিক্সা দাঁড়িয়ে আছে, চল। জেঠিমা আসছি। মা। বৌমা, তুমি? আমি ভাবছিলাম তোমার কথা, বলছিলাম কি আর বলো না বৌমা। দেখো না, আজকে না অনেক কষ্টে ওই পাড়ার দুটো ছেলেকে ডেকে ধরে টরে এনে পড়াকে এখানে বসিয়েছি। কি করি বলো? আমি না ওকে ওপরে একা রেখে এসে রান্না করতে পারি না গো, বড্ড ভয় করে আমার, তাই জন্য নিচে নামিয়ে এনেছি। কালকে মেয়েটা আসবে তো একটু কাজগুলো এগিয়ে রাখি, গুছিয়ে রাখি। একা হাতে কি মা এত কিছু হয় বল? না না, আমি জানি গো, আমি জানি যে তুমি নানা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আছো। শুনলাম তো বিপাশার ঘটনা, সব শুনলাম। দেখো, কিন্তু ওই যে কালকে পুতুল এসে আবার তো শুরু করবে। শুধু রান্না বান্নার জন্য তোমার কথা ভাবছিলাম তাই নয়, ও তো এসে শুরু করবে বউ কই, বউ কই, বউ কই, বউ কই। জানোই তো মেয়েকে আমার, সেই জন্যই বারবার তোমার কথা মনে হচ্ছিল যে তুমি কোথায় আছো। মানে আগে তো বিপাশাদের বাড়িতে থাকতে মা, তো এখন সেখানে আছো কিনা, মানে ওখান থেকে আর কোথাও গিয়ে আছো কিনা সেটাও তো আমি জানি না। তুমি তো আমাকে কিছু বলোনি গো মা। সুচরিতাদির বাড়ি থাকবো বলে ঠিক করেছিলাম মা। ও, কিন্তু ওখানে যাওয়ার পর জানতে পারি ওরা বাড়ি ভাড়া দেবে না। বিপাশাদিকে আর আমাকে দেখে সেই কথা বলে দিয়েছে। মা, বলছিলাম এই বাড়ির তো একটা পোর্শন আছে, তোমরা কি আমাদের ঘর ভাড়া দেবে? ঘর ভাড়া? মা, তুমি ঘর ভাড়া তো নিতেই পারো। দেখো, তুমি ঘর ভাড়া দিলে বিপাশা বৌদি এখানে এসে থাকবে, আর সেক্ষেত্রে শিমুলও একসঙ্গে এসে থাকতে পারবে। এই বাড়িতে তো আমি থাকতেই চেয়েছিলাম, কিন্তু এখন দেখো আমাকে রাখার জন্য এত কথা বলছো। হ্যাঁ শিমুল, তুমি ঠিকই বলছো। আমার জন্যই এই বাড়ি থেকে তোমাকে চলে যেতে হয়েছে, আমি জানি। এবং আমি এটাও জানি খুব ভালো করে যে আমি যদি এখন তোমাকে এই বাড়িতে ফিরেও আসতে বলি, তবু তুমি ফিরবে না। এগুলো জানার পরেও বলবো, যদি বিপাশা বৌদির সঙ্গে তুমিও এসে এই বাড়িতে থাকো, তাহলে অবশ্য এই বাড়ির সর্বত্রই তোমার অধিকার আছে। বৌমা, পরাগ তো বললোই, আমিও তো তোমাকে সেই, কিন্তু খুব জরুরি কিছু কথা আছে তোমাকে বলার, তুমি শুনবে? তোমার সাথে আমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো কথাই নেই। হ্যাঁ আমি জানি, কিন্তু আমার দিক থেকে দুটো কথা বলার ছিল। বলো, কি বলবে, আমি শুনছি। আমি মায়ের সামনেই কথাগুলো বলতে চাই। মা, বলো না, শুনছি তো। দেখো শিমুল, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার আর কোনো রকম কোনো আশা নেই। এই যে স্কুলের চাকরিটা, এটাও তো দিনের পর দিন এইভাবে উইদাউট পে
মানে কোনো লাভ হচ্ছে না তো। দেখো, এই প্রস্তাব তো তুমি আমায় আগেও দিয়েছো, আমি গ্রাহ্য করিনি, তাই নতুন করে এই কথাটা বলার আর কোনো মানে নেই। আমি নিজের স্বার্থে বলছি শিমুল, নিজের স্বার্থে বলছি। দেখো, আমার এই চাকরিটা তুমি যদি করো তাহলে। সেটা কি করে সম্ভব? এখন কি আমার সাথে তোমার কোনো সম্পর্ক আছে যে তোমার চাকরি আমি করতে যাব? কেন এই কথাগুলো বলছো বলো তো? শিমুল, শুধুমাত্র কয়েকটা দিনের জন্য যদি আমাদের বিয়েটা রিনিউ করে নেওয়া যায় তাহলে। না, আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে আবার ডিভোর্স দেব। দরকার হলে সই আমি এখনই করে রাখছি শিমুল, তুমি শুধু পরে ডেটটা বসিয়ে নিও। বলছিলাম পরাগ যা যা বললে কথাটা একবারটি ভেবে দেখো বৌমা। না, আমি বুঝি এই কথাটা হয়তো আমি নিজের স্বার্থের খাতিরে বলছি, কিন্তু হ্যাঁ তবু বলছি কি জানো বৌমা, একবারটি ভেবে দেখো যে আজকালকার দিনে মানুষ তো একটা চাকরি পর্যন্ত পায় না, তাই না? সেখানে আমার ছেলেটার চাকরিটা এইভাবে চলে যাবে, কেউ তার দাবিদার থাকতে পারবে না। এই কথাগুলো তুমি তোমার ছোট ছেলেকে কেন বলছো না? অসম্ভব। চাকরি যদি চলেও যায়, যদি কেউ সেটা নেওয়ার নাও থাকে, আমি পলাশের কথা কোনোদিন বলবো না। বাবা, দুই ভাই তো মানিক জোর ছিলে, গলায় গলায় ভাবছিল, হঠাৎ কি এমন হলো যে এই কথাটা বলছো? অনেক কিছু ঘটে গেছে শিমুল, অনেক কিছু ঘটে গেছে। আমার জীবনটা আর আগের মতো নেই, বিশ্বাস করো। হ্যাঁ, হয়তো সেই চেঞ্জগুলো অনেকের কাছেই খুব। শিমুল, আজ পর্যন্ত তুমি নিজের জন্য কোনো কিছু চাওনি, কোনোদিনই চাওনি, কিন্তু তোমার নিজের তো কিছু প্রাপ্য রয়েছে। ইনফ্যাক্ট এই বাড়ির একটা অংশও তো তোমার প্রাপ্য। তুমি নিজে মুখে চাওনি, কোনোদিন চাইবেও না। সেটা নিয়ে তুমি কখনো কিছু ভেবে দেখেছো? দেখো শিমুল, সেটাও কিন্তু আইন, সেটাও নিয়ম। যে মানুষটার সাথে সমস্ত সম্পর্ক ঘুচে গেছে তার কাছ থেকে আমি আর কিছু চাই না। আমার সত্যি কিছু চাওয়ার নেই। এই বাড়ি থেকে আমি কিছু পাই, এই বাড়ি থেকে আমার কিছু প্রাপ্তি হোক, এই বিষয়ে আমার কোনো মনও নেই। আশা করি এই কদিনে তোমরা এসব বুঝেই গেছো, তাই কেন এই কথাগুলো বলছো বলো তো? না না শিমুল, আমি এটা নিয়ে তোমার সঙ্গে কোনো রকম কোনো কথা বলছি না। মানে আমি যেটা বলতে চাইছি, আমি একটা রিকোয়েস্ট তোমার কাছে করতে চাইছি। দেখো, আমার জীবনের তো কোনো নিশ্চয়তা নেই, যে কোনো দিন যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে। কে বলেছে তোমাকে? তোমার সামনে দাঁড়িয়ে ওইভাবে আমার সঙ্গে কথা বলছো, তুমি কিছু বলবে না? ওকে শেখাতে পারছো না? বৌদি, একদিনে তো কিছু হবে না, আস্তে আস্তেও শিখে যাবে। তাছাড়া ওর কাছে তুমি আপনি এর মধ্যে কোনো পার্থক্য নেই। তুইও যা, তুমিও তাই। সবকিছুর বেশ ভালো যুক্তি আছে কিন্তু তোমার কাছে। যুক্তিটা আমার সৃষ্টি করা নয়, ওদের নিয়ে যারা গবেষণা করেছেন তারাই বলেছেন। আমরা জাস্ট ফলো করি, এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই। তাই যে সাত সকালে শ্বশুরবাড়ি চললে ফিরবে কখন? আমি ভিতরে যাবো কেন শুনে? হ্যাঁ, আমি এখন বাপের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বাপের বাড়ি তো 3 দিন তো তাতা শুনেছি, তারপর ফিরবো কি না সেটা ভেবে জানাবো। হ্যাঁ, কিন্তু আমি 3 দিন থাকবো বাপের বাড়িতে। শিমুল আছে শুনেছি আমি। হ্যাঁ, শিমুর সাথে কতদিন দেখা হয়নি, ভালো করে সে আমাকে খাই দেয়নি, শিমুকে ঘুম পাড়িয়ে দেয়নি কতদিন শিমুল। আর যত্ন করে সবাই আমাকে মিলে কি আনন্দ হচ্ছে। আমি কেন দাঁড়িয়ে বলছে যে আমি বাবার বাড়ি থেকে চলে আসবো কবে? কি এমন বলেছি যে তোমার গায়ে তো ফোসকা পড়ছে? তোমার না সব খবর আমি নিয়েছি।
তুমি তো পাড়ায় সারা পাড়ায় টহলদারি করে বেড়াতে, এর গাছের ফুল চুরি করতে, ওর কাছে নাড়ু চেয়ে খেতে। সারা পাড়ার লোক তো তোমাকে দুর্ছাই করতো। এখন খুব এসেছো না বোনের কথা শোনাতে। আমার দেওরের মাথাটা তো মুড়িয়ে খেয়েছে তোমার বাড়ির লোক, সেই জন্য না বাধ্য হয়েছে তোমাকে এখানে নিয়ে আসতে। এখানে এরকম করলে মেরে ঠ্যাং খোড়া করে দেবো তোমার। একদম বেশ কবে আমার সাথে আগে বলছিলাম, তখন থেকে কাই কথা বলে যাচ্ছে। আমি পুজো কাছি, আমি পুজো কাছি কাছে। কে বলছে তোকে আমি কাছে ভুল চুরি করেছি? ঠাকুর জন্য পুপুটাকে ফুচুকা বলে, জান সেইটুকু বুঝি নাই তো মাথা। হ্যাঁ, আপনার নাড়ু চেকেছি, নাড়ু চুরি করে গেছে। কে বলছে তোকে? শোনে জেঠিমা আমাকে খুবই ভালোবাসে। হ্যাঁ, জেঠিমা বাড়িতে গেলে জেঠিমা আমাকে নাড়ু করে খাওয়াই বলে, পুজো তুই নাড়ু খাইতে ভালোবাসি, সেই নাড়ু নিয়ে আসা। আমি কোনোদিনও খাবার থেকে চুরি করিনি গো। তোকে সুখা বলছি শুনি, খারাপ খারাপ কথাই তুমি শুনতে পাবে, জানো তো? ভালো কথা তো তুমি শুনতে পাবে না, তোমার তো ভালো মন নেই গো। তুমি না তো কোটনি বাদ মজা একটা, খুব বাজে মজা তুমি একটা। অসভ্যের দাঁড়ে কথা কালে কালে বাজে বাজে কথা বলছে। আমি এখন নেমে যখন চলছে বলে ওর সামনে আমি তো থাকতে চাই না। তুমি চলে করি, চলে করি। ছাড়ো, হাত ছাড়ো, ছাড়ো। কি পেয়েছো তুমি? কি পেয়েছো? হ্যাঁ, এতদিন না আমি ওকে দেখে শুনে রেখেছি, আর তুমি হঠাৎ করে এসোর হাত ধরে টেনে নিয়ে চলে যাবে? বেশি অধিকার দেখাচ্ছ না? যার সঙ্গে আমার জীবনে কখনো চেনা জানা কিচ্ছুটি ছিল না, তুমি আমার জন্য যা যা করেছো, এই দুয়ের মধ্যে কোনো মিল নেই, এই দুয়ের মধ্যে কোনো মিল হয় নেব। এই কথা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। শোনো বৌদি ভাই, সামনে কিন্তু আমার বিয়ে, আর তখন যদি তুমি বলো যে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, বিপদে পাশে এসে দাঁড়িয়েছিলাম, এখন আর হবে না, সেসব বললে কিন্তু শুনবো না। এই পুতুল দিয়ে আসবে বলে তুমি যেমন নিজে হাতে রান্না করছো, সবটা করছো, ঠিক সেরকমই আমার বিয়েতে সবকিছু তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে, এটা আমি বলে দিলাম। আর বর্দা ভাইয়ের সাথে তোমার কি হবে না হবে আমি জানি না, কিন্তু তুমি যেমন আমার বৌদি ভাই ছিলে, ঠিক তেমনি বৌদি ভাই আমার সব সময় থাকবে, বুঝতে পেরেছো? একদম ঠিক, আমার মেয়ে কিন্তু একদম ঠিক কথা বলেছে। শোনো, আমার মেয়ের বিয়ে, সেই বিয়েতে তুমি আগে থেকে থাকবে, কিচ্ছু করাটি চলবে না, আগে থেকে তোমাকে পুরো বিয়েটা তুলে দিতে হবে কিন্তু। শিমুল, হ্যাঁ কাকিমা, আপাতত তো আমি এই বাড়িতেই আছি, তবে একটা কথা, মা কিন্তু ভাড়া নেওয়া নিয়ে গাইগুই করছে, সেটা যদি চলতে থাকে আমরা কিন্তু এই বাড়িতে থাকবো না। বলি ও কি কথা রে ছোট, শুনছিস তো কি বলছে? একদম না, সে নাকি আমার বাড়িতে থাকবে ভাড়া দিয়ে, তুই ভাব দেখি আমারই কাছে। সে কাকিমা শোনো, তুমি যা করো করো শিমুলের সঙ্গে, এটা তোমার আর শিমুলের ব্যাপার, তবে আমার কাছ থেকে ভাড়া নেবে না তা কিন্তু যেন না হয়। আমি জানি তুমি বলবে কোথা থেকে ভাড়ার টাকা দেবো, কিভাবে কি হবে না হবে, আমি কথা বলেছি, কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, 2-4 দিনের মধ্যে হয়তো 2-একটা টিউশনিও জোগাড় হবে, ও টিউশন করে ভাড়ার টাকা অন্তত আমি জোগাড় করে দিতে পারবো। টাকা 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 নিয়ে কি আমি স্বর্গে যাবো গো? হ্যাঁ, ও কি কথা? টাকা দিয়ে কি হয় বৌমা? বলি অন্য কিছুর কোনো দাম নেই? ভালোবাসা, ভালোবাসার কোনো দাম নেই? এই যে তোমরা আমাদের এত ভালোবাসা দিচ্ছ, তার কোনো দাম নেই গো? ক টাকা? হ্যাঁ, বলি ক টাকা দিলি বাজার থেকে ভালোবাসা কিনতে পারবে তুমি বলো দেখি? ভালোবাসার দাম না কোনো টাকা দিয়ে উসুল করা যায় না, কখনো না। কি হলো? ও কি কথা গো? ছেলেটা কি গেল? ছেলেটা কি চলে গেল? চলে গেল নাকি ছেলেটা? শিমুল, কি হলো শিমুল? আমার মনে হয় পড়ে ঠরে গেছে, জানো তো বিপাশাদি, নিশ্চয়ই একা একা ওঠার চেষ্টা করেছিল, সেই সময় পড়ে গেছে। আরে ডাক্তার বারবার বারণ করেছে একা একা ওঠা নামা না করতে, তাও কেন যে কোনো কথা শুনে না। ও বিপাশাদি, যদি পড়ে গিয়ে মাথায় লাগে, যদি অজ্ঞান হয়ে যায়, বড় বিপদ হবে গো। আমার কি মনে হয় জানো, হ্যাঁ বেলটা তো খারাপ, ওই বিছানার পাশে যে বেলটা থাকে সেটা খারাপ, তো আজকে লোক আসার কথা ছিল, সেও তো এখনো আসেনি, নিশ্চয়ই আমাদের ডাকার চেষ্টা করেছিল, আমরা কেউ শুনতে পাইনি, তাই হয়তো উঠতে গিয়ে এরকম অবস্থা হয়েছে। একবার দেখে আসি শিমুল, একবার চলো। কিন্তু আমার ভয় করছে শিমুল, যদি কিছু থেকে কিছু হয়ে যায়, তুই আবার যাবি, তোকে তো লোকে কথার ফাঁদে ফেলবে, নানা রকম কথা। বিপাশাদি, কথার ফাঁদে ফেললেও কোন দিন আমরা নিজেদের কাছ থেকে বিরত থেকেছি বলো তো?
একটা মানুষ এভাবে পড়ে গেছে, এত জোরে চিৎকার হলো, তারপরে পাষণ্ডর মতো এখানে দাঁড়িয়ে থাকবো? না না, আমার নিজেকে পাষণ্ড মনে হচ্ছে। চলো বিপাশাদি, যা হবে হবে, চলো। শিমুল, কতবার বারণ করেছিলাম একা একা বিছানা থেকে না নামতে, দেখলে তো কি অবস্থা হলো। কোনো কথাই আমার শোনেনি। মা মা মা, তুমি তুমি শিমুলকে বলে দাও মা, আমি এখনো বেঁচে আছি, এখন আমি মরে যাইনি মা, ওকে বলে দাও আমি বেঁচে থাকতে থাকতে আমি বেঁচে থাকতে থাকতে চাকরিটা যেন ও করে মা, এটুকু যেন ও কনসিডার করে, ওকে বলো মা। দেখো শিমুল, আমার হাতে আর বেশি সময় নেই শিমুল, আমি আর বেশি দিন নেই, এবং এটা তুমি নিজেও খুব ভালো করে জানো, আমার কাছে গোপন করো না প্লিজ শিমুল, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, কয়েকটা দিনের জন্য এই বিয়েটাকে রেজিস্টার করে নাও। তুমি সেটেল করলে আমি শান্তি পাবো। তো স্বার্থপর মেয়ে নয়, ও হয়তো এরকম ভাবে কিছু ভাবেও নি, কিন্তু দেখো আমি তো স্বার্থপর, সেই জন্য আমি এইভাবে ভাবছি। আর তাছাড়া এটা তো আমার স্বভাব, আমার রক্তের দোষ, কোথায় যাবে বলো? আমি এখন মনে মনে ভাবি আমি শিমুলকে মারতে চেয়েছি। আমি তোমাকে একটা কথা বলি, শিমুলের মতো অনেস্ট মেয়ে কিন্তু আর হয় না। আমি চলে গেলে আমি চলে গেলে পলাশ কিন্তু মাকে দেখবে না, যে কোনো ভাবেই হোক এই বাড়িটা বিক্রি করার চেষ্টা করবে, তখন মাকে শেষ পর্যন্ত পথে বসতে হবে। কিন্তু শিমুল যদি থাকে, শিমুল থাকলে পলাশ সেটা করতে পারবে না, সেই সাহস হবে না ওর। সেই জন্য আমি বলছি শিমুল এই চাকরিটা করুক, ওকে প্লিজ বোঝাও। শোনো বিপাশা বৌদি, আমি সবার সামনে ওর কাছে ক্ষমা চাই, তোমরা যদি মনে করো আমি পায়ে ধরে ওর কাছে ক্ষমা চাইব, বোঝাও ওকে প্লিজ। ভালো লাগছে না আমার এগুলো শুনতে, দেরি করা ঠিক হচ্ছে না, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করতে যাচ্ছি। পরাগ, তুমি বললে তো আমাকে, আমি না হয় সময় নিয়ে ধীরে সুস্থে বোঝাবো ওকে। শিমুল তো আর বাচ্চা মেয়ে নয় পরাগ, যে আমি ওকে বোঝালাম, যে কেউ যা ওকে বোঝালো বুঝে গেল। ও যথেষ্ট বড় এবং ওর নিজের মন যেটা চায় ও সেটাই করবে। একটু ধৈর্য ধরো, সময় দাও, ধীরে সুস্থে বলবো আমি ওকে, একদিনে কিচ্ছু হবে না। কি জানো বৌমা, আমায় কে দেখবে কি দেখবে না সেসব আমি ভাবি না। আমি বা কদিন আর বাঁচবো, কিন্তু শিমুল যে আমাদের বাড়ি থেকে, আমাদের এই বাড়িখানা থেকে শুধুমাত্র আঘাত পেয়ে গেল তা যে নয়, শেষকালে তার যে একটা সুরাহা হলো, সে যে একটা সুরাহা পেলে, এইটি ভাবতি না আমার খুব আনন্দ হয় গো, ভারী আনন্দ হয়। আর আমার কিসে আনন্দ হবে জানো দিদি? ওই যে বলছিল না বিয়েটা আবার নতুন করে চালু হবে, এটা হলেই তো অনেক। আচ্ছা বাবা ঠিক আছে, এত কথা বলতে হবে না, আগে দেখি কি সুন্দর লাগছে পুতুল দিকে, তাই না মা বলো? একদম সোনা মেয়ে লাগছে, লক্ষ্মী মেয়ে লাগছে। চলো চলো আগে ভেতরে চলো তো, চলো। আবি পয়সা কি রে, কেমন আছিস? কতবার দিন দেখলাম তোকে। ভালো আছি পুতুল। তুই একা আমাদের বাড়ি কি করছিস? হ্যাঁ
বাকি দুজন কোথায়? তারা আসবে, চলে আসবে। আর আমি তো এখন এই বাড়িতেই থাকি পুতুল। আমাদের বাড়িতে থাকিস তুই? বাবা, খুব ভালো কথা, খুব ভালো। আচ্ছা, তুই তো আমাদের বাড়িতে থাকিস, তা তো বল চন্দন ভাই, আমাদের বাড়িতে তোকে চালো একা? হ্যাঁ, তোকে তো কত ভালোবাসে চন্দন ভাই, আমি তো জানি সব, একদম চোখে আর যাকে বলে না, চোখে আর তোমার চন্দন ভাই আমাকে হারায় না গো পুতুল। আমি যেটা জানতাম সেটা ভুল জানতাম, তুমিও ভুল জানো। আর ওর সাথে থাকবো না। আমার মেয়েটাকে দেখে আমার দু চোখ ভরে যাচ্ছে ঠাকুর। না, তুমি আমার জীবনে অনেক অনেক দুঃখ দিয়েছো ঠিকই, কিন্তু এই একটা সুখ, এই সুখ যে তুমি আমায় দিলে, আমি কি বলি। ও ঠাকুর, আমি কি ভাবতুম জানো? আমি ভাবতুম যে আমি মরেও শান্তি পাবো না। আমার মেয়েটার কি হবে? আমার সেই সব দুঃখ আজ তুমি ঘুচিয়ে দিয়েছ। আর সেই জন্য আমি আমার বৌমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো গো ঠাকুর। আমি থাকবো, আমার বৌমার পাশে আমি সারাটা জীবন থাকবো। আর ভুল করবো না, আমি আর ভুল করবো না কখনো। দেখে নিও তুমি। পুতুল দি, আগে মিষ্টিটা খাও তো, তুমি তো মিষ্টি খেতে ভালোবাসো। আমি খাইয়ে দেবো? না, কিন্তু আমি তো লুচি তরকারি খাবো। আগে মিষ্টিটা খাও, তারপর না হয় লুচি খাবে। দেখো দেখি। তীর্থদা, আপনি কিন্তু লজ্জা পাবেন না। না না, লজ্জা কেন করবো? না, সামান্য একটু রান্নার আয়োজন করেছি, তাই বলছিলাম আর কি। পরে খাচ্ছি। তবে শিমুল, তার আগে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে পুতুলের জীবন আমি আলোয় ভরিয়ে দেব। আমি কতটা পেরেছি জানি না, তবে পুতুলের মধ্যে যে অন্তর্নিহিত আলো ছিল, তোমরা যদি চাও তার প্রকাশ একটু দেখাতে পারি। হ্যাপি নাম, এগুলো তো আমার উপরি পাও না। আমি জানি পুতুল একদিন সবার কাছে উদাহরণ হবে, একদিন সবাই ওকে অনুকরণ করবে। পুতুল, একটা গান শোনো। দিদি এত ভালো গান গাইছে, কোনোদিন তো মন দিয়ে ওর গান শুনিনি। আজ জীবনের এই জায়গায় এসে দাঁড়িয়ে দিদির গানটাকে অসম্ভব সত্যি মনে হচ্ছে। মনে হচ্ছে যেন এই গানটা আমার জন্যেই,
এটা আমার জন্যই তৈরি। ভালো থাকুক দিদি, সকলে ভালো থাকুক, সকলের ভালো হোক। সব থেকে বেশি ভালো থাকুক শিমুল। ওর ভালো থাকা যে খুব দরকার। ও ভালো থাকলে তবেই সবাই ভালো থাকবে। সরি। তুমি বিশ্রাম নাও এখন, আমার অনেকগুলো তো কাজ আছে, সেগুলো করতে হবে। আর সময় মতো তোমার খাবারটাও দিয়ে যাব। তার মধ্যে যদি কোনো প্রয়োজন হয়, এখানে বেলটা রইলো, বেল বাজিও, যদি বাথরুমে যাওয়ার থাকে কিংবা কোনো কিছু। ঠিক আছে শিমুল, তুমি যাও নিচে, তোমাকে আমি আর আটকাবো না। নিচে অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা। আর তাছাড়া তুমি তো সেই রকমই মেয়ে, যতই যাই হোক না কেন, যেমনই পরিস্থিতি হোক না কেন, তোমার দায়িত্ব থেকে তুমি কোনোদিন সরে আসবে না। আর তাছাড়া এখন তো আমার দিদি এসেছে, তোমার অনেক কাজ বেড়ে গেছে। কি জানো তো শিমুল, মাঝে মাঝে আমার খুব মনে হয় সবকিছু যদি আবার নতুন করে শুরু করতে পারতাম। জীবনে যেই সময়টা চলে যায়, সেই সময়টা আর কখনো ফিরে আসে না। তবে যেই সময়টা আসে, সেটাকে ভালোভাবেও ব্যবহার করা যায়। শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতাই নয়। আচ্ছা, তুমি তো বই পড়তে ভালোবাসো, দেখো না যদি বলতো সংসারটা পুরোপুরি ভেসে যাবে। আর পলাশ, পলাশ তো কোনো ব্যাপারেই থাকে না, নামমাত্র বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে, কোনো কিছুতেই গা করে না। সেখানে একটা কাজের লোক রাখা প্রশ্ন। প্লিজ শিমু, আচ্ছা তুই এই এক্সপ্লেনেশন গুলো আমাকে কেন দিচ্ছিস আমি না বুঝতে পারছি না। শতদ্রু, আমি তোকে কোনো এক্সপ্লেনেশন দিচ্ছি না, যা সিচুয়েশন আমি তোকে শুধু সেটাই বলছি। প্লিজ এইগুলো জেনে আমি কি করব শিমুল, তুই আমাকে বলতো। তা ঠিক, তুই আর কি করবি। তবে হ্যাঁ, আমাকে কিছুদিন। বল বল, আটকে গেলি কেন? তোকে এখন কিছুদিন ওই বাড়িতে পরাগের সেবাদাসী হয়ে থাকতে হবে, তাই তো? বলিস না শতদ্রু, এই শব্দগুলো উচ্চারণ করিস না, তোর মুখে মানায় না। দেখ, তুই তো একটা ভালো ছেলে, তোর মুখে না এই শব্দগুলো শুনলে খুব খারাপ লাগে। আর কিছু বলতে চাস তুই? আর কি বলবো বলতো তোকে, একটু বোঝার চেষ্টা কর। একটা অসহায় মানুষকে এভাবে ছেড়ে আমি কি করে বেরিয়ে আসবো? অন্তত 2-3 মাস আমাকে ওখানে সময় দিতে হবে। আচ্ছা শিমুল, যদি 2-3 মাসে এসে সুস্থ না হয় তাহলে? এটাই লাখ টাকার কথা রে। 2-3 মাসেও যে সুস্থ হবে তার কোনো গ্যারেন্টি নেই। বাহ, ফ্যান্টাস্টিক। মানে সারা জীবন সে যদি সুস্থ না হয়, সারা জীবন তুই ওখানে থেকে যাবি, তাই তো? আমিও টাকা নিচ্ছি, তোকে কে বললো? তুই নিজে চাকরি করিস না? হ্যাঁ, মাঝে সাঝে গানের শো করিস, কিন্তু গানে তুই এখনো পুরোপুরি ফ্লারিশ করে উঠতে পারিস না। তাহলে তুই তোর খাওয়ার খরচা, মানে রেগুলার খাওয়ার খরচা তোর শাশুড়িকে, মানে এক্স শাশুড়িকে, তোর যদি মনে থাকে, তোর এক্স শাশুড়িকে দিবি কি করে? বাড়ি ভাড়া দিবি কি করে? আর বিপাশা দিয়েও তো কোনো রোজগার করে। আমি আর বিপাশা দি বলেছি, ঠিক করেছি যে আমরা আলাদা রান্না করব। কবে থেকে?
এই ক্রাইসিসটা একটু কেটে গেলে। তার মানে তুই এখন ওদের বাড়িতেই খাচ্ছিস? শতদ্রু, পুতুল দিরা এসেছে, ও বাড়ি রান্না বান্না সবকিছু আমাকেই করতে হচ্ছে। দেখ, পুতুল দির মায়ের পক্ষে তো। প্লিজ শিমুল, তোর এই কীর্তন শুনতে আমার জাস্ট ভালো লাগছে না, বিশ্বাস কর ভালো লাগছে। অনেক শুনেছি, এনাফ ইজ এনাফ। তোকে শুধু একটা কথা বলবো, জানিস তো, সমস্ত ছেলেকে এত সস্তা মনে করিস না, বিশেষ করে আমাকে তো মনেই করিস না। আমি তোকে সস্তা ভাবি? হ্যাঁ ভাবছিস, তুই আমাকে সস্তাই ভাবছিস। শিমুল, এটা ভাবিস না আমি একবার বিয়ে ভেঙে দিয়েছি বলে বারবার আমার বিয়ে ভেঙে দেবো। জীবনে সুখী থাকার আমার কোনো অধিকার নেই? আমি তো চাই শতদ্রু তুই জীবনে সুখী হ, কিন্তু আমি চাইনি, আমি মানাতে পারিনি। তুই বিপদের মধ্যে ছিলি, আর তোর ওই সিচুয়েশনে আমার মনে হয়েছিল যে ওই সিচুয়েশনে যদি আমি তোর পাশে না থাকি তাহলে এই ভালোবাসার তো কোনো মানেই নেই। কিন্তু আজ বুঝতে পারছি ওটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। হ্যাঁ, আমি বিয়ে করেও তোর পাশে থাকতে পারতাম, কিন্তু যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে আমাকে শর্ত দিয়েছিল, সেই জন্য আমি সেটা করতে পারিনি। অফকোর্স বিয়েটাও করিনি। একটা কথা জেনে রাখিস, আজকের পর থেকে যার যার সাথে আমার যোগাযোগ হবে তারা প্রত্যেকে কিন্তু আমাকে শর্ত দেবে, তার কোনো মানে নেই। এতদিন আমি আমার চোখ কান বন্ধ করেছিলাম, আমার জীবনেও যে আচ্ছানি ছিল না তার কিন্তু কোনো মানে নেই, ছিল। কিন্তু কাউকে আমি আমার জীবনে আসতে দিইনি শুধুমাত্র তোর জন্য। আজকের পর থেকে আমি আর আমার চোখ কান বন্ধ রাখবো না। তুই জীবনে সুখী হ, আমি তো এটাই চাই রে। না না, তুই কি চাস আমি সেটা জানি না, আমি শুধু এটুকু জানি যে যে মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম, যে ধারণা নিয়ে ভালোবেসেছিলাম, সেইটা সম্পূর্ণ ভুল। কি ধারণা করেছিলি আর কি দেখলি? না না, আমি ভেবেছিলাম তুই খুব আপরাইট, খুব সৎ, এখন দেখছি আমি অসৎ। না, তুই তো স্বামীর কাছে সৎ, অ্যাবসলিউটলি। কিন্তু শিমুল, আজ তুই আমাকে বুঝিয়ে দিলি ওই যে 7 পাকে বাধার দাম সবসময় থেকে যায়। ওনার সামনে ননদের বিয়ে, তাই আমার কাছ থেকে সব শাড়ি নেবেন, ওই প্রণামীর যা যা শাড়ি, সব শাড়ি, প্রায় 36টা শাড়ির বরাত পেয়েছি। আরে বাস, তাই নাকি? এটা তো খুব ভালো হলো। হ্যাঁ রে, ওই টুকটুক করে শুরু করছি, এক্ষুনি তো অনেকটা টাকা ইনভেস্ট করতে পারবো না, যেটুকু পারছি করছি। তবে ওই ম্যাডাম আমাকে খুব সাহায্য করেছেন, জানিস তো, আমাকে বেশ কিছু টাকা হাতে দিয়েছেন। উনি বললেন তো যে আপনি কিভাবে স্ট্রাগল করে মেয়েটাকে মানুষ করছেন, আমরা তো জানি, আগে মেয়েটাকে ভালো করে মানুষ করুন, নিজের পায়ে দাঁড়ান, তারপরে সব টাকা পয়সার কথা ভাববেন। আর উনি যে আমাকে সাহায্য করেছেন সেটা কাউকে বলতেও এখন বারণ করেছেন, ভাব একবার। জানো তো সুচরিতা দি, আমাদের জীবনে অনেক মানুষ আছে যারা আমাদের অনেক ক্ষতি করেছে। এটা যেমন সত্যি, এটাও সত্যি যে অনেক মানুষ আছে যারা আমাদের অনেক সাহায্য করেছে। এই দেখো না, আমারই যখন ওরকম অবস্থা হয়েছিল, তোমরা যদি আমার পাশে না থাকতে আমার কি হতো বলো তো? কি করে আমি লড়াইটা করতাম? ঠিকই তো, এই তোরা যদি আমার পাশে না থাকতিস তাহলে আমি বা কি করে লড়াইটা করতাম বল? ইন্দ্রর শোকটা ভুলে জীবনে এগিয়েই বা কি করে যেতাম? সবটাই তোদের জন্য। একটা কাজ করব ভাবছি, যেই রোজগারটা একটু ঠিকঠাক মতো হবে ওই বাড়িটা ছেড়ে চলে যাব। কখনো না। কেন যাবে? কোথায় যাবে তুমি? ও বাড়িতে থাকার না তোমার অধিকার আছে। অধিকার আছে জানি, কিন্তু দিনের পর দিন যা সহ্য করতে হয় শুধু আমাকে না, আমার মেয়েটাকে, ওকে যা খারাপ খারাপ কথা বলে, এই পরিবেশে কি একটা বাচ্চা সুস্থভাবে বড় হতে পারবে বলতো? আমি একদমই চাই না যে টুইঙ্কেল এরকম অসুস্থ একটা পরিবেশে বড় হোক। আমি যখন নতুন করে শুরু করেছি তখন সবটাই নতুন করে শুরু করব। দেখো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, দাঁতে দাঁত চেপে আগে বিজনেসটা দাঁড় করাও, তারপর না হয় করো। সেজন্যই তো পড়ে আছি। এক এক সময় কি মনে হয় জানো, আমাদের জন্মটাই বোধহয় ভুল হয়েছিল। ऐसा क्यों शिमुल? हम लोग किसमें कम है? किससे हम लोग का हिम्मत कम है बताओ? देखो शिमुल, समाज में लड़का लोग जितना भी हम लोग को नीचा दिखाए, जितना भी हम लोग को दबाने की कोशिश करे,
उतना आसान नहीं है शिमू, हम लोग কি এটা হতে দেব? হ্যাঁ, সবসময় ছেলেরাই চেপে দেয় না রে, মেয়েরাও মেয়েদের চেপে দেয়। এ আমার কথাই ভাবনা, আজকে যদি আমার শাশুড়ি আমার পাশে থাকতেন তাহলে তো আমার জীবনটা অন্যরকম হতো, এই লড়াইটা করতে আমার অনেক সহজ হতো। যাক, বলছি ও সুচরিতা দি, তোমরা যেন কি বলা বলি করছিলে? কি আবার হবে, ননদ তার ফ্যামিলি নিয়ে চলে এসেছে নিশ্চয়ই, এবার আসবে দল বলে এখানে দরবার করতে আমার কাছে। আমি তো আর ঘর থেকে বেরোইনি দুদিন, বেরোতে ইচ্ছেও করছে না, কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ গো, হ্যাঁ রে শিষ্যা, আমার ননদের বাচ্চাগুলোকে পাড়াতে ঘুরতে দেখলি রে? ওদের জন্য বড় মনটা খারাপ হয়। দুটো মামি বলতে অজ্ঞান। কেউ কেউ অজ্ঞান নয়, শুনেছ? চন্দন ওর বউ